সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমাদের বিষয়টা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারে 4 নম্বরে যে কোয়েশ্চনটা আসে রাইট ফর্ম অফ ভার্ব, অথবা এটাকে আমরা বলতে পারি কারেক্ট ফর্ম অফ ভার্ব, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বে টোটাল কোয়েশ্চন থাকে হচ্ছে 14টা, অর্থাৎ 14টা খালি ঘর থাকে। এগুলোতে আমাদের 14টা ভার্ব ঠিকভাবে বসাতে হয় এবং প্রতিটার জন্য 0.5 করে মার্ক থাকে। টোটাল মার্ক হচ্ছে 7টা, অর্থাৎ 14টা কোয়েশ্চন যদি তোমরা সম্পূর্ণ আনসার করো ওখানে টোটাল মার্ক পাবা 7টা। তাহলে দেখা যাক আমাদের রাইট ফর্ম ভার্বের সাথে সাথ পাওয়ার জন্য আমাদের কি রুলসগুলো মনে রাখতে হবে। আমি বলে রাখছি, এখানে কিন্তু অনেকগুলো রুলস তোমরা বইয়ের মধ্যে দেখবা। এই সবগুলো রুলস তোমার মুখস্থ করার দরকার নাই। আমরা এখানে টোটাল 10টা রুলস দেখবো অনলি। ওই 10টা রুলস থেকে কিন্তু আমাদের 90% কমন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই 10টা রুলস যদি তোমরা বুঝে থাকো, ডিপলি বুঝে থাকো, তাহলে 100% আনসার করতে পারবা, সেই আশা আমি রাখতে পারি তোমাদের কাছ থেকে। সো চলো তাহলে শুরু করা যাক। রাইট ফর্ম ভার্ব স্টার্ট করার আগে তোমাদের কিছু বেসিক নলেজ আগে থেকে থাকা দরকার, বা যেগুলো থাকলে তোমাদের জন্য রুলসগুলো বুঝতে আরও বেশি ইজি হবে, অথবা হয়তো তোমাদের প্রবলেম হতে পারে। তাও সমস্যা নেই, যদি জানো অথবা না জানো ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমরা ক্লাসের মধ্যেই বুঝে যেতে পারবা, যেহেতু আমরা টেন্স ভয়েস এগুলা আগে একটু হলেও পড়ছি। সো লেটস কন্টিনিউ। প্রথমত আমাদের জানতে হবে হচ্ছে টেন্স, তারপরে ভয়েস, টাইপস অ্যান্ড ইউজেস অফ ভার্বস, যেগুলো হয়তো অনেকেই জানো না। তোমরা টাইপস অনেক রকমের ভার্ব হইতে পারে, হয়তো তোমরা সব কিছু জানো না, ডাজন্ট ম্যাটার। এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা রুলস থেকেই জেনে নেব কোন ভার্বটা আসলে কীরকম বিহেভ করতে পারে। তারপর হচ্ছে আরেকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা নিয়ে আমরা কথা বলবো। সো এখন আসো প্রথম রুল নাম্বার 1, যেটা থেকে আমরা আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কথাটা বলার সময় কিন্তু আমরা দুইটা ওয়ার্ড ইউজ করি, একটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি এগ্রি করাইতে হয় তাহলে আমাদের কী করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে আমাদেরকে ভার্বটাও কী করতে হবে, সিঙ্গুলার করতে হবে। যখন সাবজেক্টটা ফ্লোরাল হবে আমাদের ভার্বটাকে ফ্লোরাল করতে হবে। এটা এতটুকুতেই শেষ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে টোটালি এই জিনিসটাকে বোঝানো হয়। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে, ফ্লোরাল সাবজেক্ট হলে ফ্লোরাল ভার্ব হবে। এখানে সিঙ্গুলার ভার্ব বলতে কী বোঝাচ্ছি, এম, ইজ, গোস, হ্যাজ, এক্সেট্রা, এই ধরনের ভার্বগুলোকে আমরা বলছি সিঙ্গুলার ভার্ব। যেমন এখানে ইজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, গো শব্দটার সাথে ইএস যুক্ত হয়ে কিন্তু এটা কি হয়ে গেছে, গোস হয়ে গেছে, যেটাকে আমরা সিঙ্গুলার ভার্ব বলছি। আবার আমরা যদি কি দেখি ফ্লুরাল ভার্ব, তাহলে ফ্লুরাল ভার্ব কি, আর হচ্ছে একটা ফ্লুরাল ভার্ব, ওয়ার হচ্ছে একটা ফ্লুরাল ভার্ব। এই যে গোসের ফ্লুরাল ভার্ব হচ্ছে গো, অর্থাৎ আমরা গোটাকে ফ্লুরাল ভার্ব বলছি এখানে। হ্যাসের ফ্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ। সো আশা করি বুঝতে পারছো, ফ্লুরাল ভার্ব এবং সিঙ্গুলার ভার্ব, যখন আমরা সাবজেক্টের সাথে সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব যোগ করবো, ফ্লুরাল হলে ফ্লুরাল ভার্ব যোগ করবো, সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই, এতটুকু শেষ। এরপর আরেকটা বেসিক জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য, যে বি ভার্ব মানে আমরা কি বুঝি। এটাকে অনেক সময় তোমরা দেখবা টু বি ভার্ব থাকে ব্র্যাকেটের মধ্যে, তোমাদের কোয়েশ্চেনে যে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে ওটার পাশে দেখবা এখানে টু বি ভার্ব দেওয়া থাকে। টু বি ভার্ব বা বি ভার্ব একই কথা, এগুলো অর্থ বোঝায় হচ্ছে এম ইজ আর, ওয়াস ওয়ার। এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য, অর্থাৎ এটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, আর ওয়াস ওয়ার হচ্ছে কিসের জন্য, পাস্ট টেন্সের জন্য। সো আশা করি বুঝতে পারছো। এবার এটার সাথে আরেকটা যেটা আমরা অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলে ফেলছি একটু করে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যদি হয়, আমরা যে সেন্টেন্সটা নিয়ে কথা বলছি সেটা যদি প্রেজেন্ট টেন্সের হয় এবং সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমাদেরকে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এই যে আমরা এখানে গোস দেখলাম, এই গোসটা একটা সিঙ্গুলার ভার্ব এবং এটা কখন বসে, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এই গোস মানে গো এর সিঙ্গুলার হিসেবে গোসটা আমরা ব্যবহার করতে পারি এস বাই এস যোগ করে। সো আশা করি বুঝতে পারছি। এখন যে আমরা একটা পার্সন বললাম, পার্সন মানে কি, আমরা যে নাউনের পরিবর্তে প্রনাউন বসাতে পারি, এই প্রনাউনের 3টা ফর্ম হতে পারে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে। যেমন ফার্স্ট পার্সন বলতে আমরা এখানে উল্লেখ করতে পারি আই এবং উই, এগুলাই হচ্ছে ফার্স্ট পার্সন, দ্যাটস ইট। সেকেন্ড পার্সন হচ্ছে শুধুমাত্র ইউ, আর থার্ড পার্সন হচ্ছে আই, উই, ইউ ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন। যেমন দে, ইট, হি, শি, অথবা যে কোনো কিছুর নাম সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আসলে কি ব্যবহার করছি এখানে থার্ড পার্সন বলতে। থার্ড পার্সন এই জিনিসটা সিঙ্গুলার যেমন হতে পারে, ফ্লোরালও তেমন হতে পারে। যেমন দে একটা যদি ফ্লোরাল হয় তাহলে সিঙ্গুলার হবে আমাদের হি, শি, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অথবা সিঙ্গুলার পার্সন। আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন এখানে বলা আছে দ্য কোম্পানি অ্যানাউন্স আছে নিউ প্রোডাক্টস অ্যানুয়ালি, তাহলে এরকম শেষে যদি অ্যানুয়ালি থাকে বা ইয়ারলি থাকে, এই সেন্টেন্সগুলো ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। মনে করো পুরো
প্যাসেজটা দেখে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, সুতরাং এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যানাউন্স শব্দটা এখানে কী হিসাবে বসবে? এই অ্যানাউন্স শব্দটা তোমাকে এখানে বসাতে হবে। এখানে বসাতে গেলে এটা খেয়াল করতে হবে যে দ্য কোম্পানি ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য কোম্পানি মানে হচ্ছে একটা কোম্পানি, এবং এটা হচ্ছে আইও না, উইও না, ইউও না, সুতরাং এটা কি? এটা হচ্ছে থার্ড পারসন। সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে মানে এটাকে আমাকে বলতে হবে অ্যানাউন্সেস। কি বলতে হবে? একটা এস যুক্ত করে অ্যানাউন্সেস বসাতে হবে। আশা করি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো। তারপর হচ্ছে দে যেহেতু ফ্লোরাল, এই যে বি ভার্ব, এটা বি ভার্ব হলে এখানে কি হবে? দে এর সাথে কি হবে? আর হবে। তাহলে দে আর এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। এখন দেখা যাক আমাদের রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে আমরা ইনক্লুড করছি মডেল ভার্বগুলো। আমাদের অনেকগুলো মডেল ভার্ব থাকতে পারে, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, নিড, ডেয়ার, ইউজ টু, এই সবগুলো হচ্ছে মডেল ভার্ব। এখানে কিছু কিছু তোমার সেমি মডেলও আছে, যেমন অট টু, ইউজ টু, এগুলোকে বলা হচ্ছে সেমি মডেল। ডাজন্ট ম্যাটার, এগুলো নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, তুমি জেনে রাখো এগুলো সবগুলো হচ্ছে মডেল ভার্ব। এবং মডেল ভার্বের জন্য আমরা দুইটা রুলস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যদি মডেল ভার্বের পর কিছু না থাকে, সরাসরি ভার্বটা থাকে, কিছু না থাকে মানে হচ্ছে ভার্ব ভিন্ন যদি অন্য কিছু না থাকে, মনে করো এটা অন্য নাউন বা অন্য কোনো ভার্ব, মানে সরাসরি মডেল ভার্বের পর যদি মেইন ভার্বটা থাকে, তখন আমরা মেইন ভার্বকে করে ফেলবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি বলছি? মেইন ভার্বকে করে ফেলবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর মডেল ভার্বের পর যদি কোনো ধরনের বি দেখো, অর্থাৎ এখানে মডেল ভার্ব হিসেবে শ্যাল বসছে, তারপর একটা বি আছে, তাহলে শ্যাল বি হবে। আর মডেল ভার্বের পর মনে করো ক্যান আছে, মডেল ভার্ব হচ্ছে ক্যান, আর ক্যানের পর একটা বি আছে, ক্যান বি। এরকম ক্যান বি, শ্যাল বি, কুড বি, মে বি, মাইট বি, এরকম যখন থাকবে তখন এখানে এরপরে যে ভার্বটা বসবে সেটাকে অবশ্যই হতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে আমরা শর্টকারে V3 বলছি। এবং এগুলোর ইউজেবিলিটি কীরকম? এটা হচ্ছে যখন সাবজেক্ট নিজে কাজটি করবে, অর্থাৎ মডেল ভার্বের আগে তো অবশ্যই একটা সাবজেক্ট বসবে, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেটা জানি। মডেল ভার্বের আগে যে সাবজেক্টটা বসবে সে যদি নিজে কাজটি করে, তখন সেটাকে আমরা বলতে পারি মডেল ভার্ব প্লাস B1, একটা সরাসরি বসে যাবে। কিন্তু যদি সাবজেক্টটি কাজটি না করে, অর্থাৎ সাবজেক্ট যেটা আছে সেটা যদি কাজটি না করে, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স হয়, তখন আমরা এটা মডেল ভার্ব প্লাস বি প্লাস B3 ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শি মাইট, মাইটের পরে কোনো কিছু আছে নাই, সরাসরি ভার্ব বসাতে হবে, তাহলে আমি এখানে দেব মাইট গো। এবং আমরা এখানে দেখছি এই যে যাওয়ার কাজটা অ্যাকচুয়ালি কে করতে পারে? শি করতে পারে, সে কারণে আমরা মাইটের পরে অন্য কোনো কিছু ব্যবহার করিনি। কিন্তু দ্য রিপোর্ট মাস্ট বি কমপ্লিট, এখন আমরা কমপ্লিট শব্দটা বসাবো। দেখতেছি এখানে মাস্ট একটা মডেল ভার্ব, এর পরে বি আছে, সুতরাং আমার এখানে বসাতে হবে কি? কমপ্লিটেড। কি বসাতে হবে? কমপ্লিটেড। কারণ এই যে দ্য রিপোর্টে কিন্তু নিজে কাজটি করতে পারে না, একে মানে এই রিপোর্ট শেষ করার কাজটি কিন্তু অন্য কেউ করে। সো সাবজেক্ট নিজে কাজটি করতে পারে না, এবং মাস্টের পর মডেল ভার্বের পর বি আছে, সুতরাং আমাদের ভার্বটা হবে B3 বা কমপ্লিটেড। রুল নাম্বার 3, আমরা ফেসিভ ভয়েস নিয়ে কথা বলবো। আমরা জানি ফেসিভ ভয়েস হচ্ছে যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট যে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে যে বসে, সে যদি ভার্বের অ্যাকচুয়াল কাজটা না করে থাকে, অর্থাৎ ভার্বের কাজটা যখন সাবজেক্ট করে না, তখন ওই সেন্টেন্সটাকে বলা হচ্ছে ফেসিভ ভয়েস। এখন এই ফেসিভ ভয়েসের গঠন কীরকম হয়? ফেসিভ ভয়েসের গঠন বোঝানোর জন্য তোমাকে টেন্সটা ভালো করে বুঝতে হবে। টেন্স অনুযায়ী ফেসিভ ভয়েসে কিছু স্ট্রাকচারালি চেঞ্জ হতে পারে, যেমন এখানে অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হতে পারে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইস আর ব্যবহার করি, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য এম বিং, ইজ বিং, আর বিং ব্যবহার করি। তাহলে এরকম অক্সিলারি ভার্বগুলা টেন্স অনুযায়ী যে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হয় ফেসিভ ভয়েসের ক্ষেত্রে, সেগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস সাথে সাথে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফেসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের B3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। সুতরাং তোমাকে যখন সাবজেক্ট একটা দিবে যেটা আসলে অ্যাকচুয়ালি কাজটা করতে পারে না, তখন তোমাকে অবশ্যই সেটা ফেসিভ ভয়েস করতে হবে। ফেসিভ ভয়েসের স্ট্রাকচার কি? একটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর ভার্বটাকে থার্ড ফর্ম অথবা তোমার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। যেমন আমরা যদি উদাহরণটা দেখি, দ্য বুক। দ্য বুক হচ্ছে একটা বস্তু যেটা আসলে অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পারে না। যেমন এখানে রাইট, এই রাইটের কাজটা কিন্তু দ্য বই করতে পারে, অর্থাৎ বই কি কোনো ধরনের লেখালেখি করতে পারে না, বইকে লেখা হয়, অর্থাৎ বইটাকেই মূলত লেখা হয়। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কি সেন্টেন্স? এটা হচ্ছে একটা তোমার প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। সুতরাং আমরা এটা লিখতে পারি, এটা যেহেতু হচ্ছে তোমার দেখো এখানে দাঁড়াতে 2020 মানে হচ্ছে এটা একটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। কি? ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, এবং রাইটের B3 হচ্ছে রিটেন। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা পাস্ট টেন্স কেন বসাইছি। এই যে ইন 2020 আছে, ইন 2020 মানে হচ্ছে এটা অতীতকালের সময়, এখন 2024, এবং সে কারণে আমরা এটাকে ফার্স্ট টেন্স ওয়াজ
ব্যবহার করছি এবং ভার্বের কোন ফর্ম বসাছি, ভার্বের V3 ফর্ম বসাইছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাইছি। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে রুল 4, এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার সময়ও করছি, আবার একটু বলছি। দেখো রুল 4 এর মধ্যে আছে হচ্ছে অনেকগুলো ভার্ব আছে অথবা অনেক শব্দ আছে যেগুলোর পরে আমাদেরকে ভার্বটা হতে হয় ভার্বের আইএনজি ফর্ম। যেমন দেখো আমি যদি এগুলো দেখি, শেষেরগুলো যদি আগে একটু বলি, উইদাউট, উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ক্যান নট হেল্প, এই শব্দগুলো যখন থাকবে এবং এরপরে খালি ঘর থাকবে এবং ওখানে একটা ভার্ব বসাতে হবে, তখন তুমি সরাসরি কি বসা দিবা, সিম্পলি ভার্বের সাথে আইএনজি বসা দিবা। আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এখানে অর্থগুলো দেওয়া আছে, তোমরা অর্থ জানতে চাইলে এখান থেকে জানতে পারো। এবং এটা মাথায় রাখতে হবে যে এগুলোর পরে ভার্বের কি হবে, অবশ্যই সবসময় আইএনজি হবে। শেষ। এখন কোনো সেন্টেন্সে দেখা যাচ্ছে একটা মেইন ভার্ব অলরেডি আছে, একটা সেন্টেন্সে কিন্তু মেইন ভার্ব থাকবে হচ্ছে একটা, এবং এই মেইন ভার্বটা থাকার পরেই আবার যখন একটা তোমাকে খালি ঘর দেয় যেখানে আরও একটা ভার্ব বসাতে হবে, তখন তুমি কি করবা, এখানে দুইটা জিনিস আমরা বসাতে পারি। একটা হচ্ছে টু প্লাস ভার্ব হতে হবে, আরেকটা হইতে পারে ভার্বের সাথে আইএনজি। সাধারণত ভার্বের পর আরেকটা ভার্ব বসলে সেটা আইএনজি হয়ে যায়, কিন্তু যদি সেটা উদ্দেশ্য কোনো কিছু বোঝায় তখন সেটাকে আমাদের হতে হয় টু প্লাস ভার্ব। আমরা উদাহরণ যদি দেখি, যেমন এখানে দেখো দ্যাট ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে তারা সিদ্ধান্ত নিয়েছিল, খুব ভালো কথা, এটা একটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে শেষ, কিন্তু এরপর আরেকটা স্টার্ট দিয়ে দিছে যেটা হচ্ছে একটা সেকেন্ড ভার্ব। এবং সেকেন্ড ভার্ব হতে হলে যে মেইন ভার্বের পর যখন আরেকটা ভার্ব বসে সেটাকে হয় টু প্লাস ভার্ব হতে হয় অথবা ভার্বের আইএনজি হতে হয়। কিন্তু যদি উদ্দেশ্য বোঝায় তখন সেটাকে আমরা টু প্লাস ভার্ব বোঝাবো। দেখো ডিসাইডেড, এখন কি করার জন্য ওরা সিদ্ধান্ত নিছে, এই যে কি করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে সেটাই হচ্ছে একটা উদ্দেশ্য। তাহলে আমরা উদ্দেশ্য হওয়ার কারণে এখানে বলতে পারি টু স্টার্টেড, দ্য ডিসাইডেড টু স্টার্টেড এ নিউ প্রজেক্ট, অর্থাৎ তারা যে একটা নিউ প্রজেক্ট স্টার্ট করার উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জন্য একটা সিদ্ধান্ত নিল। তারপরে হি অ্যাভয়েডেডের পর আমরা বলতে পারি টকিং, সে কি অ্যাভয়েড করতেছে, টকিং অ্যাভয়েড করতেছে। কেন এটা আইএনজি হয়েছে, যে দেখো অ্যাভয়েড হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের পর যখন আমি আরও একটা টক ভার্ব বসাবো সেটা হচ্ছে আমার হয় আইএনজি হতে হবে অথবা টু প্লাস ভার্ব হতে হবে। এরপর আমরা যদি একটু দেখি উডিও মাইন্ডের পরে কী বসে, এই যে দেখো উডিও মাইন্ড, এগুলো একটু তোমাকে ফ্রেজগুলো একটু মুখস্থ রাখতে হবে যে উডিও মাইন্ড এই শব্দটার পর, এই শব্দগুচ্ছের পর আমরা ভার্ব বসাতে গেলে তখন সেটাকে আইএনজি করে ফেলতে হবে, উইচ মিনস উডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, দ্যাটস ইট। সো আশা করি রুল 4 তোমাদের ক্লিয়ার। এখন রুল 5-এ মুভ করা যাক। রুল 5 খুবই সহজ। আমরা অনেক সময় শুনছি প্রিপোজিশনের পর যখন কোনো একটা ভার্ব বসাতে হয় তখন সেটাকে আইএনজি করতে হয়, কিন্তু একমাত্র প্রিপোজিশন এমন একটা প্রিপোজিশন যেটা হচ্ছে টু এর পরে কি বসে, বি1 বসে। এটা কিছু এক্সেপশন আসে, তোমাদের এক্সেপশনগুলো আসবে না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তুমি এটা মাথায় রাখো যে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয় এবং শুধুমাত্র টু এর ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাই। যেমন আমরা যদি একটা দেখি এখানে, শি ইজ ইন্টারেস্টেড ইন এর পরে মানে প্রিপোজিশনের পরে বেসিক্যালি নাউন হওয়ার কথা, কিন্তু নাউনটা না হয়ে যদি এখানে ভার্ব বসে, ভার্বটাকে আমরা আইএনজি করে ফেলি, আইএনজি করার মাধ্যমে এটা নাউনের মতো কাজ করে, ব্যাপারটা এরকম আর কি। তাহলে মাথায় রাখবা প্রিপোজিশন পরে কি হয়, ভার্বের আইএনজি হয়। তাহলে লার্ন শব্দটা কি হবে, লার্নিং, সিম্পলি, শেষ। কিন্তু হি নিডস টু, এই টু এর পরে যখন আমরা কোনো ভার্ব বসাবো সেটাকে হতে হয় প্রিপোজিশন, এবং এই জিনিসটাকে বলা হয় ইনফিনিটিভ। এই যে টু প্লাস ভার্ব এটাকে বলা হয় ইনফিনিটিভ। সো টু এর পরে V1 আর অন্যান্য যা প্রিপোজিশন আছে সবগুলোর পরে হবে ভার্বের আইএনজি ফর্ম। এটা হচ্ছে তোমাদের রুল 5, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রুলস তোমাদের রাইট ফর্ম ভার্বের জন্য, সো এটা একটু মাথায় রাখবা। এরপর আসা হচ্ছে রুল 6, এগুলো খুব ছোটোকাল থেকে আমরা শিখে আসছি যে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এ ফিউ ডেজ এগো, তারপর ইন 1990 বা কোনো একটা সাল, ইন দিয়ে যদি কোনো একটা সাল দেওয়া থাকে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ইন 2020, এটা পূর্ববর্তী কোনো একটা সময় দেওয়া আছে, সুতরাং সেগুলোকে আমরা কি বুঝাই, এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা সেন্টেন্সটিকে একটা ফার্স্ট টেন্স হিসেবে ধরে নিই, অর্থাৎ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিই। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা এই সেন্টেন্সটা দেখি, তারপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, গো টু দ্য পার্ক উইথ মাই ফ্রেন্ডস ইয়েস্টারডে মিনস গতকাল, উইচ মিনস ইট শুড বি এ পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা এখানে বলতে পারি গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি, ওয়েন্ট। আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্রেন্ডস ইয়েস্টারডে। গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। তোমাকে ফার্স্ট ফর্মগুলো জানতে হবে, যে ভার্বের বিভিন্ন ফর্ম বলছিলাম না, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম, গন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো ফর্মগুলো তোমাকে জানতে হবে, এগুলো বেসিক, একেবারে বেসিক জিনিস। তোমরা যদি না জেনে থাকো এগুলো তোমাদের বই থেকে দেখে নেবে, ছোটো ওই যে তোমাদের ক্লাস 10 অথবা এর নিচে যে গ্রামারগুলো ছিল ওখানে থাকবে, অথবা তোমরা যদি এখন বেসিক কোনো গ্রামার পড়ো সেগুলোতেও থাকতে পারে।
কনজুগেশন অফ ভার্ব বলে এগুলো পরিচিত, সো ওখান থেকে দেখে নিতে পারো ইফ ইউ ডোন্ট নো দ্য কনসেপ্ট আই এম টকিং অ্যাবাউট। এরপর আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, শি মুভ, আচ্ছা মুভ আছে টু এ নিউ সিটি লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মিনস ফার্স্ট টেন্স, সুতরাং আমরা এখানে হবে মুভড, তার এটা হবে মুভড ফার্স্ট টেন্স B2 আর কি। সো এই গেল রুল 6। এখন চলো রুল 7টা দেখা যাক। রুল 7ও কাইন্ড অফ ওরকম, কিন্তু এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যেমন দেখো কখনো যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো অলরেডি, ইয়েট, জাস্ট, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি অথবা ফর, সিন্স এগুলো যখন থাকবে তখন সেন্টেন্সটা হতে হয় কিসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা একটু মাথায় রাখবা। তবে এই যে ফর এবং সিন্সের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রুলস আছে। যেমন ফরের ক্ষেত্রে হয় ডিউরেশন, কোনো একটা সময়ের রেঞ্জ নির্দেশ করে, অর্থাৎ কোনো একটা ডিউরেশন নির্দেশ করে। আর সিন্সের ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক টাইম, অর্থাৎ এটা হতে পারে মনে করো জানুয়ারি মাসে অথবা 10টায়, এরকম স্পেসিফিক টাইম যদি থাকে তখন আমরা সিন্স ব্যবহার করি, আর ডিউরেশনের জন্য আমরা ফর ব্যবহার করি। আমাদের মেন কনসেপ্ট এখানে মেন শিকার বিষয়টা ওটা না, আমাদের শিকার বিষয় হচ্ছে যখন এই শব্দগুলো থাকবে তখন হচ্ছে আমরা ওখানে ইউজ করবো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল রিসেন্টলি, এই রিসেন্টলি শব্দটা যেহেতু আছে তাহলে আমাকে এই সেন্টেন্সটা কী করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? আমার স্টার্টের সাথে, স্টারকে তো B3 করতে হবে, B3 করার আগে আমার এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, সেটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। এখন হ্যাজ বসাবা না হ্যাভ বসাবা সেটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে সাবজেক্টটা কি। সাবজেক্ট হচ্ছে দে, ফ্লোরাল নাউন অথবা ফ্লোরাল প্রোনাউন। সুতরাং আমাকে এখানে বসাতে হবে হ্যাভ, অর্থাৎ হ্যাভটা হচ্ছে ফ্লোরাল, এবং এরপরে ভার্বটাকে কি করতে হবে? B3 করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ দে হ্যাভ স্টার্টেড। এবং এরপরটা যদি দেখি এই যে ইয়েট, এই ইয়েট শব্দটা কাইন্ড অফ নেগেটিভ, এটা একটু মাথায় রাখবা। ইয়েট যখন শেষে থাকবে, এই ইয়েট শব্দ তো আসলে নেগেটিভ বোঝায়। সুতরাং নেগেটিভ বোঝালে তোমাকে সেন্টেন্সটা একটু নেগেটিভ করতে হবে, বাট ওরকম আর কি, যে উই রিসিভ দ্য প্যাকেজ ইয়েট। তাহলে তোমাকে এটা ফার্স্টে নেগেটিভ করতে হবে, এবং ইয়েট যেহেতু আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এটা নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে করি? আমরা যে কোনো কিছুকে নেগেটিভ কীভাবে করি? যে আমরা একটা অক্সিলারি ভার্ব বসাবো, এটার সাথে একটা নট যুক্ত করব, এবং মেইন ভার্ব যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেটাকে আমরা B3 করে ফেলবো। তাহলে উই হ্যাভ নট রিসিভড দ্য প্যাকেজ ইয়েট, অর্থাৎ আমরা এখনও ওই প্যাকেজটা রিসিভ বা সংগ্রহ করিনি। এরপর হচ্ছে রুল 8। এটা তোমরা এর আগের যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স ছিল ওখানে পার্টটা ছিল, আমাদের 3টা কন্ডিশনাল হয়, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে এই কন্ডিশনগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে যদি তোমাদের এগুলা বুঝতে সমস্যা হয়, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেখানে যাবা এই কন্ডিশনগুলো তোমার সামনে ঘুরতে থাকবে। সো এটা অবশ্যই তোমাকে একটু মনোযোগ দিয়ে বুঝে মাথায় গেঁথে ফেলতে হবে। ব্যাপারটা হচ্ছে এখানে যখন ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকবে, আমার এরপরে সেন্টেন্সটা যেটা হবে সেটা হবে ফিউচার টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। এসব কিছু যদি তুমি মাথায় না রাখতে পারো, তুমি জাস্ট উইল, ক্যান, মে দিয়ে করতে পারো। যে আমার যদি ইফের সাথে প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমার এর পরবর্তী যে সেন্টেন্সটা গঠিত হবে সেটা হবে উইল, ক্যান, মে দিয়ে গঠিত হবে। যেমন আমরা যদি এটা একটু দেখি, ইফ ইট রেইনস মানে হচ্ছে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট রেইনস সাবজেক্ট প্লাস B1, এবং ইট হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, এবং সুতরাং এরপরে সেন্টেন্সটা আমাকে কী করতে হবে বলো তো? তাহলে আমাকে ওই যে উইল, ক্যান, মে দিয়ে করতে হবে। তাহলে আমি বলতে পারি উই উইল, তাহলে ক্যান্সেল, মডেল ভার্বের পর কী বসে? ওই যে কিছুক্ষণ আগে বললাম উই উইল ক্যান্সেল, B1 যেটা আছে সেটাই বসে যাবে। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যখন ইফের সাথে ফার্স্ট টেন্স থাকবে আমরা উড, কুড, মাইট দিয়ে করব। তাহলে যে এখানে যেখানে উইল, ক্যান, মে বসেছিলাম সেখানে উড, কুড, মাইট দিয়ে করবো, এতটুকু। এরপরে সবসময় B1 হবে মডেল ভার্বের পর। তাহলে এখানে দেখো ইফ আই ওন দ্য লটারি, ওন এটা হচ্ছে তোমার কি? উইনের পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা উইন জেতা এটার ফার্স্ট ফর্ম বলতে পারি ওন। তাহলে ইফ আই ওন দ্য লটারি আমি কি করতাম? তাহলে আই কুড বাই, তাহলে যে তোমার উড, কুড থেকে আমরা এই যে উড, কুড থেকে কি বসাবো? হয়তো কুড বসাতে পারি, তুমি উড বসাতে পারো, ডাজন্ট ম্যাটার। তবে অর্থের একটু পার্থক্য হলে এগুলো নিয়ে তোমার নাম্বার কাটবে না, তুমি এখানে কুড বসাতে পারো। তাহলে উই কুড, আই কুড কি বাই মেনশন, আমি একটা বাড়ি কিনতাম। এরপর হচ্ছে থার্ড কন্ডিশন, এটা একটু খেয়াল করতে হবে। দেখো ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স, তখন আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ করবো, কিন্তু ভার্বটাকে আর B1 করবো না, তখন কি হয়ে যাবে? B3 হয়ে যাবে। কেন জানো? যে দেখো হ্যাভ, হ্যাভের পরে কিন্তু কখনো ভার্ব বসলে সেটাকে B3 হইতে হয়।
এই কারণে মূলত এই যে উড হ্যাভ কুড হ্যাভ বসানোর পর আমাদেরকে বি3 করতে হবে। যেমন এই দেখো, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার, এখানে এটা কি সেন্টেন্স, ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স, সুতরাং আমাকে শি এর পরে কি বসাতে হবে, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ওখান থেকে বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি শি কুড হ্যাভ, তাহলে ওই যে পাস্ট শব্দটা কি করে ফেলতে হবে, এই যে হ্যাভ আছে সেই কারণে আমাদেরকে এটা বি3 করে ফেলতে হবে, শি কুড হ্যাভ ফার্স্ট দি এক্সাম। সো এটাই হচ্ছে তোমার কি থার্ড কন্ডিশন। তবে থার্ড কন্ডিশনটা একটু চেঞ্জ হতে পারে। চেঞ্জ বলতে একই জিনিস, একই রুলস, সব কিছু সেম, জাস্ট এই জিনিসটা হতে পারে এখানে আমরা যে ইফ দেখছি এই ইফটা নাও থাকতে পারে অনেক সময়। ইফ না থেকে কি হবে, এখানে যে হ্যাড দেখছি এই হ্যাডটা আগে চলে আসতে পারে, অর্থাৎ একই সেন্টেন্স সব কিছু সেম। এই যে ইফ শি হ্যাড এটা না বলে আমরা বলতে পারি হ্যাড শি স্টাডিড হার্ডার। হ্যাড শি স্টাডিড হার্ডার যে কথা, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার একই কথা। তোমরা যদি এই উভয় সেন্টেন্স দেখো যে কোনো জায়গায়, রাইট ফ্রম ভার্ব বা যে কোনো কমপ্লিটিভ সেন্টেন্স বলো বা অন্য কোনো কোয়েশনও বলো, এরপরে সেন্টেন্সটাকে অবশ্যই এই যে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ তারপর বি3 এই স্ট্রাকচারে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছো। সো এই ছিল তোমার রুল 8। এখন আমরা রুল 9 এবং 10 দেখে আমাদের আজকের ক্লাসটি শেষ করব। রুল 9, প্যারালালিজম। এই প্যারালালিজম তোমরা হয়তো অনেকে শুনে থাকতে পারো, নাও শুনে থাকতে পারো, ডাজন্ট ম্যাটার। তোমরা এতটুকু মাথায় রাখো, প্যারালালিজম মানে হচ্ছে সমান্তরাল। আমি একটু লিখে দিই, সমান্তরাল। কি বলছি, সমান্তরাল। সমান্তরাল জিনিসটা ইংলিশে কীভাবে ব্যবহার হয়, আমরা গণিতে হয়তো অনেকবার শুনেছি, কিন্তু ইংলিশে এটা ব্যবহার করা হয়। তাহলে এই সমান্তরাল শব্দটা বা প্যারালালিজম শব্দটা ব্যবহার হয় যখন আমরা এই অ্যান্ড অর বাট দিয়ে দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করব। এটা কিন্তু আমরা করি অনেক সময়, যে কম্পাউন্ড সেন্টেন্সে করে থাকি। এই যে এরকম দুইটা সেন্টেন্সকে যখন আমরা অ্যান্ড অর বাট দিয়ে একসাথে যুক্ত করব, তখন এখানে দুইটা সেন্টেন্সে কিন্তু দুইটা ভার্ব থাকে, এবং এই ভার্বগুলোকে হইতে হয় তোমার সেম টাইপের, অর্থাৎ সেম ক্যাটাগরির ভার্ব হইতে হয়। অথবা এটা দুইটা সেন্টেন্স না, এটা দুইটা ফ্রেজও হইতে পারে। আমরা বলতে পারি দুইটা কি হইতে পারে, ফ্রেজও হইতে পারে। সো দুইটা সেন্টেন্স অথবা ফ্রেজকে যদি যুক্ত করে, এদের মধ্যে যে ভার্ব থাকে ওই ভার্বগুলোর আকার আকৃতি, এদের বৈশিষ্ট্য কিন্তু সেম হইতে হয়। অর্থাৎ এটা যদি ভার্বের সাথে আইএনজি হয়, পরেরটাও ভার্বের সাথে আইএনজি হইতে হবে। আগেরটা যদি 2+ ভার্ব হয়, পরেরটাও 2+ ভার্ব হইতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি এখানে দেখি যে দেয়ার ইজ নো ওয়ান টু লাভ, তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এখানে আমরা একটা ভার্ব দেখছি টু লাভ, এরপরে আছে কি অর দিয়ে টু লাভকে যুক্ত করছে। তাহলে এরপরে যখন আরেকটা ভার্ব বসাবো ক্রাই, তাহলে এটা কি হতে হবে, টু ক্রাই। বোঝা গেছে? এটা কিন্তু শুধু ক্রাই বসাতে পারবে না বা ক্রাইট বসাতে পারবে না বা অন্য কিছু বসানো যাবে না, কারণ এখানে আমরা এই জিনিসটাকে বলা হচ্ছে প্যারালালিজম। এই যে দেখো, টু লাভ, আমি যদি একটু তোমাদের জন্য মার্ক করে দিই, টু লাভ এবং টু ক্রাই এই দুইটা হচ্ছে সেম ক্যাটাগরির। এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ, 2+ ভার্ব। এরপরটা কী হবে তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো, শি লাইকস টু রিড বুকস, সে কী করে, শি লাইকস টু রিড বুকস, অর্থাৎ সে বই পড়তে পছন্দ করে, অ্যান্ড লিখতেও পছন্দ করে। তাহলে লিখতেও পছন্দ করে সেটা বলার জন্য তোমাকে কি করতে হবে, এই যে দেখো এখানে ভার্ব কোনটা, এর আগে অ্যান্ডের আগে ভার্ব কোনটা, অ্যান্ডের আগে আমরা ভার্ব দেখছি রিড। এই রিডটা কীভাবে জড়িত হয়েছে, এটা হচ্ছে টু এর সাথে জড়িত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই যেটা যদি টু আছে এটাও হবে টু রাইট, অর্থাৎ শি লাইকস টু রিড অ্যান্ড টু রাইট স্টোরিজ। আশা করি বুঝতে পারছো প্যারালালিজম জিনিসটা কি। তাহলে এরপরে যে রুলসটা আছে, রুল নম্বর 10, সেটা হচ্ছে ওয়াইলের ব্যবহার যেখানে করি আমরা, সেই ওয়াইলটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। যখন ওয়াইল দেখবো, ওয়াইলের পরে যদি সরাসরি স্পেস থাকে, অর্থাৎ ওয়াইলের পরে অন্য কোনো কিছু নাই, সাবজেক্ট নাই, অর্থাৎ এখানে যদি কোনো সাবজেক্ট না থাকে ওয়াইলের পরে, তখন আমরা ভার্ব বসাবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শেষ। কিন্তু যদি ওয়াইলের পরে কোনো সাবজেক্ট দেখি, সাবজেক্ট মানে এটা নতুন একটা সেন্টেন্স বসাতে হবে, ওই সেন্টেন্সটাকে আমরা কী করবো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করবো, অর্থাৎ এখানে বসবে ভার্বটা ওয়াস ওয়ার যুক্ত করে, তারপরে ভার্বের সাথে আইএনজি। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন ওয়াইলের পরে এখানে স্টাডি বসাতে হবে, স্টাডির আগে কি কোনো সাবজেক্ট আছে বা কোনো কিছু আছে, নাই, সুতরাং আমরা এখানে দিব স্টাডিং। কিন্তু ওয়াইলের পরে এখানে আমরা দেখছি একটা সাবজেক্ট আছে, অর্থাৎ এটা একটা সেন্টেন্স হইতে হবে। তাহলে আমরা বলতে পারবো দে ওয়ার প্লেয়িং, অর্থাৎ ওয়াইল দে ওয়ার প্লেয়িং ইট স্টার্টেড টু রেইন। আশা করি তোমরা এই 10টা যে রুলসের কথা বলা হয়েছে সবগুলো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো ধরনের সমস্যা থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো, এবং অন্য কোনো সাজেশন থাকলে যে এটার ভিডিও বানান বা অন্য কোনো কিছুর ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা সেটাও আমাকে জানাতে পারো কাইন্ডলি। আমি ওটার উপর ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব, এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাতে পারো। আই উইল বি হ্যাপি এনাফ। সো দ্যাটস অল ফর টুডে। আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।